দেখুন ২০২৬ সালটা না ভারতের রাজনীতির জন্য একটা বিরাট বড় অগ্নিপরীক্ষার বছর হতে চলেছে। আসাম থেকে তামিলনাড়ু মানে বেশ কয়েকটা রাজ্যে ক্ষমতার লড়াই হবে, কিন্তু এর মধ্যে একটা যুদ্ধক্ষেত্র কিন্তু একদম অন্যরকম। এমন একটা জায়গা যেখানে হার জিত শুধু ওই রাজ্যের ভবিষ্যৎ ঠিক করবে না, দিল্লির ক্ষমতার সমীকরণও কিন্তু অনেকটাই ওলটপালট করে দিতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে পশ্চিমবঙ্গকে নিয়ে। তো আজকের আসল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, বিজেপি কি সত্যিই পারবে ২০২৬-এ বাংলা দখল করতে? দেখুন, আমরা এখানে কোনো রাজনৈতিক তর্কে যাব না। একদম সোজাসাপটা ভোটের অঙ্ক আর ডেটা দিয়ে এর উত্তর খোঁজার চেষ্টা করব। মানে বিজেপির আসল স্ট্র্যাটেজিটা কি, তৃণমূলের শক্তিটাই বা কোথায়, আর সবচেয়ে বড় কথা, এই লড়াইটা বিজেপির জন্য একটা ডু অর ডাই সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে কেন? চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। আচ্ছা, সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, একটা রাজ্যের নির্বাচন নিয়ে এত মাথামাতি কেন, তাই না? কারণটা খুব সহজ। পশ্চিমবঙ্গ কিন্তু বিজেপির যে অল ইন্ডিয়া প্ল্যান তার একটা অসম্ভব গুরুত্বপূর্ণ অংশ। এই লড়াইটা ঠিক কতটা বড় সেটা বুঝতে গেলে আমাদের দিল্লির চোখ দিয়ে একবার বাংলার দিকে তাকাতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গকে শুধু আর একটা রাজ্য ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। লোকসভার ৪২টা সিট, মানে এটা হলো পূর্ব ভারতের গেটওয়ে। আর বিজেপির যে প্যান ইন্ডিয়া পলিটিক্যাল ম্যাপ, সেখানে সবচেয়ে বড় গ্যাপ বা ফাঁকা জায়গাটাই হলো এই পশ্চিমবঙ্গ। কাজে বুঝতেই পারছেন এই রাজ্যটা জেতা ওদের ন্যাশনাল এক্সপ্যানশনের জন্য কতটা জরুরি। বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে যদি আমরা বিজেপির টপ লিডারশিপের অ্যাক্টিভিটি দেখি। ভাবুন একবার, মাত্র ৬ মাসে প্রধানমন্ত্রী চারবার বাংলায় এলেন। আরএসএস প্রধান মোহন ভাগবতও ঘন ঘন উত্তরবঙ্গ আর কলকাতায় আসছেন। অমিত শাহ তো অনেক আগে থেকেই প্রচারের কাজ শুরু করে দিয়েছেন। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একদম পরিষ্কার ইঙ্গিত যে ২০২৬-এর টার্গেট নিয়ে তারা কতটা সিরিয়াস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথাটা মনে আছে? বিহার জেতার পর উনি বলেছিলেন, এটা কিন্তু শুধু কথার কথা ছিল না, এর পিছনে একটা সলিড পলিটিক্যাল মেসেজ ছিল। উনি আসলে বোঝাতে চাইছিলেন যে বিহার জেতা হয়ে গেছে, এবার সেই ঢেউটা এসে বাংলায় লাগবে, মানে পূর্ব ভারতে একটা ডমিনো এফেক্ট তৈরি করার স্ট্র্যাটেজি। তো এত গেল রাজনৈতিক দিকটা, চলুন এবার একটু নাম্বারস দেখা যাক। কারণ এই ভোটের অঙ্কগুলোই কিন্তু বিজেপির গ্রোথ আর ওদের সামনে আসল চ্যালেঞ্জটা কি তার একটা পরিষ্কার ছবি তুলে ধরবে। যদি আমরা লোকসভা ভোটের দিকে তাকাই, একটা দারুণ ইন্টারেস্টিং প্যাটার্ন দেখা যায়। ২০১৪-তে বিজেপির ভোট শেয়ার ছিল ১৭%, সেখান থেকে ২০১৯-এ এক লাফে ৪১%। ভাবা যায়? হ্যাঁ, ২০২৪-এ সিট কমেছে ঠিকই, কিন্তু ওদের ভোট শেয়ার কিন্তু ৩৯%-এর কাছাকাছিই ছিল। তার মানেটা কি? মানে হলো বিজেপি বাংলায় একটা সলিড সাপোর্টার বেস কিন্তু তৈরি করে ফেলেছে। এবার আসুন বিধানসভার দিকে। ২০১৬-তে ভাবুন, বিজেপির ভোট ছিল মাত্র 10%, আর ঠিক ৫ বছর পর ২০২১-এ সেটা বেড়ে দাঁড়ালো ৩৮%। একটা ইলেকশনে এত বড় জাম্প, এটা থেকেই বোঝা যায় যে রাজ্যে বিজেপির গ্রোথটা একদম রিয়েল। কিন্তু এত কিছুর পরেও আসল বাধাটা তাহলে কোথায়? আসল বাধাটা হলো এই 10%-এর গ্যাপ। ২০২১-এর বিধানসভার নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৮% ভোট, আর বিজেপি পেয়েছিল ৩৮%। এই যে মাঝখানের 10%-এর ব্যবধান, এটাই হলো বিজেপির আসল চ্যালেঞ্জ। কাজটা বেশ কঠিন, তবে একেবারে অসম্ভব নয়। তাহলে প্রশ্ন হলো, এই 10%-এর গ্যাপটা বিজেপি ভরপাই করবে কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক বা জনসংখ্যার অঙ্কের ভেতরে। চলুন সেই সমীকরণটাই একটু ভেঙে দেখা যাক, তাহলেই জেতার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের জনসংখ্যাটা যদি আমরা দেখি, তাহলে এখানে প্রায় ৬৭% হিন্দু আর ৩৩% মুসলিম। এখন আমরা সবাই জানি যে বিজেপি মুসলিম ভোটের খুব বড় একটা অংশ পায় না, তাই স্বাভাবিকভাবেই ওদের জেতার পুরো অঙ্কটা নির্ভর করছে হিন্দু ভোটের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, বাংলায় জিততে গেলে বিজেপিকে টোটাল ভোটের ৪৫%-এর বেশি পেতে হবে। এখন এই ৪৫% পেতে গেলে ওদের রাজ্যের প্রায় ৭০% হিন্দু ভোট নিজেদের দিকে টানতে হবে। মানেটা কি দাঁড়ালো? মানে হলো প্রতি ১০ জন হিন্দু ভোটারের মধ্যে ৭ জনকে বিজেপির হয়ে ভোট দিতে হবে। এটা যে কত বড় একটা চ্যালেঞ্জ তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা বহু পরীক্ষিত আর সফল ফর্মুলা আছে, যেটা গত ১ দশক ধরে কাজ করছে। ফর্মুলাটা হলো প্রায় ৭০% মুসলিম ভোটকে কনসলিডেট করা, আর তার সাথে সাথে প্রায় 30% হিন্দু ভোটও পাওয়া। বিজেপির আসল চ্যালেঞ্জটা হলো তৃণমূলের এই উইনিং কম্বিনেশনটাকেই ভেঙে দেওয়া। কিন্তু দেখুন, ইলেকশন তো আর শুধু ভোটের অঙ্ক দিয়ে হয় না, তাই না? এখানে প্রত্যেক দলের নিজস্ব শক্তি আর দুর্বলতারও একটা বড় ভূমিকা থাকে। চলুন এবার দুই দলের সেই দিকগুলো একটু পাশাপাশি রেখে দেখা যাক। বিজেপির দিকে যদি তাকাই, ওদের মেন চ্যালেঞ্জগুলো কি কি?
এক, দলের ভেতরের কোন্দল। 2, রাজ্যে একজন শক্তিশালী মুখ্যমন্ত্রী মুখের অভাব। আর 3, রাজ্য স্তরে অর্গানাইজেশন এখনও ততটা মজবুত নয়। আর উল্টোদিকে তৃণমূলের শক্তি, সবার আগে মমতা ব্যানার্জির পার্সোনাল অ্যাপিল, তারপর মহিলা ভোটারদের মধ্যে ব্যাপক সাপোর্ট, বিভিন্ন জনপ্রিয় সরকারি প্রকল্প, আর অবশ্যই এতদিন সরকার চালানোর অভিজ্ঞতা। তো এত সব ডেটা আর অ্যানালিসিসের পর আমরা শেষ কথায় আসি। পুরো পরিস্থিতিটা এখন একটা অ্যাটাকিং গেম বনাম ডিফেন্সিভ গেমের মতো দাঁড়িয়েছে। আমাদের ধারণা 2026 সালের ইলেকশনটা বিজেপির জন্য ওদের ইতিহাসের সবচেয়ে অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন হতে চলেছে, কারণ ওই 10%-এর গ্যাপটা তো ওদের কমাতেই হবে। আর অন্যদিকে তৃণমূলকে লড়তে হবে নিজেদের দুর্গ বাঁচানোর জন্য। এটা হবে ওদের জন্য একটা ডিফেন্সিভ ফাইট। আমরা নাম্বারস দেখলাম, ইকুয়েশন বুঝলাম, দুই দলের স্ট্র্যাটেজিও অ্যানালাইজ করলাম। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, কারণ খেলার শেষ হুইসেলটা কিন্তু থাকে একমাত্র ভোটারদের হাতে। তাই শেষ পর্যন্ত সেই আসল প্রশ্নটা থেকেই যাচ্ছে, 2026 সালে বাংলার ভোটাররা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন। আর এই একটা উত্তরের উপরেই কিন্তু নির্ভর করছে পশ্চিমবঙ্গের আগামী দিনের পলিটিক্যাল ফিউচার।